তাহলে আবার ফিরে এলাম তোদের পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটমের ক্লাসে। পরমাণুর গঠনটা একটু আস্তে আস্তে পড়াচ্ছি। এটা কিন্তু খুব কনসেপচুয়াল চ্যাপ্টার। এই তিনটে চ্যাপ্টারকে আমি পরপর পড়াবো। স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক ক্লাসিফিকেশন আর কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন। এই তিনটে হচ্ছে কি একদম কেমিস্ট্রির ভিত, এটা একদম ফাউন্ডেশনটা কেমিস্ট্রি। মানে এটা তুই যত স্ট্রং হবি তিনটে চ্যাপ্টারে, তত তোর কেমিস্ট্রিতে সমস্যা কম হবে। এই তিনটে চ্যাপ্টার আর অর্গ্যানিকের মেকানিজম বলে একটা জায়গা আছে, পরে তোরা বুঝতে পারবি, 11-এ আছে। এই চারটে জায়গায় যারা স্ট্রং তাদের কেমিস্ট্রিতে কোনো প্রবলেম নেই। তাহলে এইখানে এই জায়গাটা অ্যাটমিক স্ট্রাকচার বা স্ট্রাকচার বা অ্যাটম, এটা খুব মন দিয়ে ধরে ধরে পড়তে হবে, পুরো কনসেপচুয়াল। মানে কোনো রেডিমেড প্রশ্ন কিন্তু বিশেষ আসবে না, মানে বোর্ডের স্বীকার্যগুলি দেখে এটা কিন্তু বিশেষ আসে না। মূলত যেগুলো আসে কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে কনসেপচুয়াল কোশ্চেনগুলোর জন্য তোকে পুরো চ্যাপ্টারটাকে ধরে ধরে বুঝতে হবে। তো আমরা আজকে অ্যাটমিক স্ট্রাকচারে চলে যাব। যে সমীকরণগুলো নিয়ে আগের দিন মূলত আমরা নাড়াচাড়া করেছি, সেই সমীকরণগুলোকে দেয়। ভি স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার বাই এম আর, ভি সমান NH বাই 2 পাই এম আর, আর ভি সমান হচ্ছে 2 পাই জেড স্কোয়ার বাই NH। এই সঙ্গে আছে আর সমান এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, আর ই সমান কি -2 পাই স্কোয়ার এম e⁴ জেড স্কোয়ার বাই এম স্কোয়ার এ স্কোয়ার। আরেকটা জয়েন্টের জন্য ইকুয়েশন বলেছিলাম জেড EF সমান হচ্ছে জেড মাইনাস সিগমা। এই মূলত এই সমীকরণগুলোর ওপরে আমরা আগের দিনে কাজ করেছি। আজ ওয়েবসাইটে, তবে একটু কথা বলি, মজার কথা হচ্ছে কি, আজ ভিডিওটা আমি একটু আগে অ্যাডভান্স ভিডিও করছি, ভিডিওটাকে ক্যাপচার করছি একটু আগে। মানে আজ যেই ভিডিওটা তোলা, এই ভিডিওটা আজ হচ্ছে শনিবার বিকেল, দেখতে পাচ্ছিস রোদ, মানে আলো দেখতে পাচ্ছিস একটা, শনিবার বিকেল। এখন আমার ঘড়িতে 5:35 বাজছে, আর তোরা হয়তো এটা মঙ্গলবার দিন সকালবেলাতে এই ভিডিওটাকে পাবি। তাহলে একটু আগেই ভিডিওটা করে নিচ্ছি, কারণ আমার সোমবারটা একটু কাজ আছে, অন্য ক্ষেত্রে সোমবার দিন আমি ভিডিওটা করি, যেদিন তোদেরকে দিই তার আগের দিন ভিডিওটা করি। এটা কেন বলছি, তার একটা কারণ আছে। তার কারণটা হচ্ছে তোরা তো সাইটে অনেকে কমেন্ট করছিস, সবাই হয়তো আজকে এই শনিবার দিন বিকেলের পরেও অনেকে কমেন্ট করবি, তোরা তো জানিস না, তোরা সেই মঙ্গলবার দিন জানবি যে এই ভিডিওটা আমি কবে তুলেছি। রবিবারও কমেন্ট করবি, সোমবার সকালেও কমেন্ট করবি। তাহলে সেই কমেন্টগুলোর উত্তর এই আজকের ভিডিওটাতে আমি দিতে পারবো না। তাহলে ওই কমেন্টগুলোকে আমি ওইখানে সাইটেই দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা যদি সেরকম কোনো তোদের প্রশ্ন যদি পাই, সেগুলো তারপরের ভিডিওতে আমি অবশ্যই মেনশন করব। তো ঠিক আছে, আজকের আলোচনাতে যাই আমি। তো দেখ, এই আলোচনাটার মধ্যে আমি কতগুলো প্রশ্নগুলো, তাদের যে প্রশ্নগুলো এখনও পর্যন্ত যে প্রশ্নগুলো আমি পেয়েছি তাদের নামগুলো আমি মেনশন করি। প্রশ্নগুলো পেয়েছি বিভিন্ন রকমের, যেমন h/2 এর মানটা বার করতে বলেছিলাম। আমি বেশ কিছু জনের কাছ থেকে কমেন্ট পেয়েছি। শুভজিৎ, অরিজিৎ, তানিয়া, বিথিকা, সুরভি, শঙ্খ, সৌপ্তিক, সুমিত। সৌপ্তিক, তুই এককটাকে উল্লেখ করেছিস, এককটাকে উল্লেখ করা উচিত ছিল, বাকির একক উল্লেখ করেছিস। সৌপ্তিক, সুমিত ইত্যাদি এরা। এবং এই মানটা তোরা h/2 এইচ এর মান পুরো স্ট্রেট বসেছিস 6.626 × 10⁻27 বাই 2 পাই 3.142, তাকে 2 দিয়ে গুণ করেছিস, মানটা বেরিয়েছে 1.0544 × 10⁻⁷ আর্গ সেকেন্ড। অর্থাৎ এইচ কাটের মান দাঁড়াচ্ছে 1.0544 × 10⁻⁻27 আর্গ সেকেন্ড। এটা এই মানটা বেরিয়েছে, অনেকেরই ঠিক বেরিয়েছে, অনেকে চারটা শেষের চারটাকে নিসনি, না নিলে অসুবিধে নেই। 1.05 পর্যন্ত লিখলেই সাফিসিয়েন্ট। তার কারণ দেখ, তার নিচে 10⁻27, এটা উপরে 10⁻27, তার নিচে হচ্ছে 10⁻27, অর্থাৎ 27টা ঘর আগে এক দশমিক আছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই দশমিকটা আরও 27 ঘর বাঁ দিকে আছে। তাহলে এটা 4টা যদি নাও নিস এসে যায় না, কোনো সমস্যা নেই। তাহলে এদের কাছ থেকে আমি পেয়েছি। এরপরে যে প্রশ্নগুলোকে বলবো, সেই প্রশ্নগুলোকেও একটু, যে প্রশ্নগুলোকে আমি পেয়েছি সেগুলোকে একটু বলি। যেমন আমি প্রশ্ন পাচ্ছি সুরভির কাছ থেকে। সুরভি এটা আমাকে সাইটে নয়,
অনেক বড় প্রশ্ন ছিল বলে ও লিখতে পারেনি, টাইপ করতে পারেনি বলে খাতায় লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, পার্সোনাল মেসেজ করেছে, পিএম করেছে। তো যাই হোক, এই অসুবিধাটাও তোদের দিন 10-15-র মধ্যে আশা করি মেয়ের 17-18 কি 20-র মধ্যে এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠবো। আমার ওয়েবসাইটে ফটো কমেন্টের অপশান চলে আসবে, এটাই তোরা খাতাতে লিখে ওয়েবসাইটেই কমেন্ট করতে পারবি। দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা চেষ্টা করছি অ্যাপ্লিকেশানটা আনার জন্য। আমার সাথে ওয়েব ডেভেলপারদের কথা হয়েছে, ইঞ্জিনিয়ারের সাথে, মেন ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে। আশা করছি এই মে মাসের মধ্যেই আমি এই ব্যবস্থাটাও করে ফেলতে পারবো। যাই হোক, আমি সুরভির প্রশ্নে চলে আসি। সুরভি লিখছে যে আমরা তো জানি যে ভি এর অনেকগুলো ফর্মুলা, v²=z²/mr। এখানে সুরভি একটা ভুল লিখেছিস, ইন্টু n² করে দিয়েছিস, n² হবে না কিন্তু। আর ভি এর আরেকটা ফর্মুলা v=nh/2πmr, ভি এর আরেকটা ফর্মুলা 2πz²/nh। এই যে তিনটে ফর্মুলা সুরভি এই জায়গাটাতে করেছিস কি একটা ইন্টু n² লেখা দিয়েছিস, এটা দেখবি, ওটা n² হবে না। তো এইটার মধ্যে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো ভেলোসিটি বার করার ক্ষেত্রে? দেখ এই প্রশ্নটা দেখ, একটু ভালো করে দেখ। তোরা এবার একটু বড়ো হচ্ছিস, মাধ্যমিকটা পাস করেছিস মানে একটু ম্যাচিওর্ড হলি, এবারে ম্যাথামেটিক্যাল বেসড সায়েন্স পড়বি। মাধ্যমিকের মতন নয়, মাধ্যমিকে একটা ছিল মূলত টেক্সট বেসড সায়েন্স, টেক্সট মানে ভাষা, মূলত ভাষার উপরে বেস করে লজিক্যাল ছিল। আর 11-12 হচ্ছে কি জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে কি ম্যাথামেটিক্যাল বেসড, অনেক বেশি অঙ্ক নির্ভর বিজ্ঞান, অনেক বেশি সায়েন্টিফিক সায়েন্স অ্যাকচুয়ালি, বিজ্ঞানসম্মত হয়। তো এখানে দেখ, তোকে ভিটা যখন বার করতে হবে, তোকে তো ভি এর সাথে রিলেটেড অন্যান্য ডাটাগুলোকে দিতে হবে, তথ্যগুলো সাপ্লাই করতে হবে। তুই তাই করবি কী করে? যে অঙ্কে তোকে nh2πmr, পাইটাও দেবে না, nh/mr দেবে, তখন তুই এই ফর্মুলাটা ব্যবহার করবি। আবার যদি জেডের মানটা দেয়, এর মান তো জানিসই, আর আর এর মান যদি আর এর মানটা দিয়ে দেয়, এম এর মানটা মুখস্থ রাখতে হবে, তখন তুই এই ফর্মুলাটা ইউজ করবি। আবার দেখ, যদি জেড আর এখানে এম এর মানটা যদি আর এর মানটা না দিয়ে ধর যদি এন এর মানটা দেয়, তখন এই ফর্মুলাটা ইউজ করবি। অর্থাৎ তুই কি ডাটা পাচ্ছিস তার উপর ডিপেন্ড করছে ভি এর মান, তুই কোনটা ইউজ করবি। এবার যদি একাধিক ডাটাগুলো দিয়ে দেয়, তুই যেভাবে খুশি ভি এর মানটা বার কর, একই মান আসবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলি? ওর প্রশ্নটার আরেকটা পার্ট ছিল, এই পার্টটাতে মনে হয় তোর একটু আমার লেকচারগুলো থেকে একটু বোঝার কোনো অসুবিধা হয়েছে। এই সমস্যাগুলো টুকটাক থাকবে আমাদের অনলাইন ভিডিও ক্লাসগুলোতে। সামনাসামনি হলে এগুলোকে খুব টাচই হয় ব্যাপারটাকে, মানে কনসেপ্টগুলোকে আমার সামনে যখন দিদিরা বসে ক্লাসটা করতে, সেই সমস্যাগুলো মনে হয় হতো না, এগুলো অনেকটা এড়ানো যেত। তো যাই হোক, এগুলো খুব ছোটোখাটো সমস্যা। এবং আমরা এই অনলাইন ভিডিও ক্লাস বা অনলাইন ক্লাস এগুলোতেই আমরা প্রথম অভ্যস্ত হতে চলেছি। তাহলে এগুলো প্রথম দিকে একটু এরকম প্রবলেম হবে, এগুলো আস্তে আস্তে কেটে যাবে আমার মনে হয়। কারণ কিন্তু আমাদেরকে তো প্রযুক্তি বা টেকনোলজিকে নির্ভর করতেই হবে, আমাদেরকে অ্যাভয়েড করাও যাবে না। তাহলে এইগুলো চলুক। এবং দেখ, যেহেতু এই সমস্যাগুলো আসছে, তার সমাধানগুলোও কিন্তু আমরা বার করতে পারছি পাশাপাশি, এটাও একটা ভালো দিক। সেখানে সুরভি প্রশ্ন করছে সেকেন্ড পার্টের, যে mvr=nh/2π থেকে আমরা ইলেকট্রনের কৌণিক বেগ কি বার করব এই ইকুয়েশনটা ব্যবহার করে, যেখানে ইলেকট্রনের আবর্তনরত ইলেকট্রনের বেগ আর কৌণিক বেগ যেখানে একই আমরা ধরি, কিন্তু না, এটা আমরা ধরি না কিন্তু। তো এখানে মনে হয় আমার লেকচার থেকে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। লক্ষ্য করে দেয়, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, আর এখানে যদি একটা ইলেকট্রনটা ধর, যদি এরকম করে এটা ইলেকট্রন, এটা ঘুরছে এদিক থেকে এদিকে, তাহলে এর যে ভেলোসিটি ভি, লিনিয়ার বেগ, এটা কিন্তু রৈখিক বেগ, লিনিয়ার ভেলোসিটি, এটা এই ভিটা এই ট্যানজেন্ট বরাবর, এই বৃত্তাকার কক্ষপথ সার্কুলার অরবিটটা ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর কিন্তু ক্রিয়াশীল থাকছে। এটা 90 ডিগ্রি রেডিয়াসটার সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। এটা কৌণিক বেগ নয়, এটা শুধু বেগ। এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি বা রৈখিক বেগ, এটা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি নয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ হচ্ছে, যদি ব্যাসার্ধটাকে আর ধরিস, ভি আর এ গুণ করলে এই যে ভি আর পাচ্ছিস, এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ মানে হচ্ছে ভি আর। আমরা এখানে যে বেগগুলো বার করছি প্রত্যেকটাই কিন্তু লিনিয়ার ভেলোসিটি, রৈখিক বেগ। একটা সার্কুলার মোশনে ধর, যদি আবর্তনত যে কোনো জিনিস, একটা তুই আঙুলে একটা পাথরকে সুতো দিয়ে বেঁধে ঘোরাচ্ছিস, সেই পাথরটারই হোক, কি এই যে পৃথিবী শুধু চারদিকে ঘুরছে পৃথিবীরই হোক, বা অণুর ক্ষেত্রে, পরমাণু বা অণুর ক্ষেত্রে, অ্যাটমের ক্ষেত্রে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে, সবার ক্ষেত্রে
যারা সার্কুলার মোশন বা বৃত্তীয় গতিতে আছে, আবর্ত গতিতে আছে, তাদের দুটো বেগ থাকবে, একটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে লিনিয়ার ভেলোসিটি থাকবে না এমনটা নয়, ওটা কিন্তু থাকবে, এই ভুল ধারণা কিন্তু যেন না হয়। ওটা ফিজিক্সের স্যাররা, ফিজিক্সের আবর্ত গতিবিদ্যাতে, আবর্ত গতিতে, সার্কুলার মোশনে আরও ডিটেল এটা বুঝতে পারবি, এবং তখন ফিজিক্স স্যারদের কাছে একটু আলোচনাও করে নিস এই ব্যাপারটা। আমি তোদেরকে এটা রিকোয়েস্ট করবো যে এটা তোরা কিন্তু করে নিস, ঠিক আছে? তো এটাকে একটু মাথায় রাখিস। তো আমরা তাহলে এটা কিন্তু আমরা ভি অর্থাৎ লিনিয়ার ভেলোসিটি কিন্তু আমরা বার করবো, ঠিক আছে? সেক্ষেত্রে তুই যে ফর্মুলা ইউজ কর না কেন, তোকে যদি বেগ বলে তার মানে লিনিয়ার ভেলোসিটি, সেক্ষেত্রে ভি বেরোবে। এবং যদি তোকে সার্কুলার মোশনের ক্ষেত্রে যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হয়, তখন তুই ভি আর বার করবি। সেটা ডিফারেন্ট জিনিস, আমাদের মূলত বেগ বা লিনিয়ার ভেলোসিটি নিয়েই কিন্তু কাজ করতে হবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি, তিয়াসার একটা প্রশ্ন আছে। তিয়াসার প্রশ্নটা হচ্ছে যে সিগমার কি কোনো মান আছে? সিগমা মানে এই সিগমাটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট, আবরণীয় ধ্রুবক। তোরা এটা পড়াবো, আমি তোদের এটা আসছে আমাদের চ্যাপ্টারে, এটাকে আমরা পড়বো সিগমার মান এটা। এবং এটাকে আমি তোদের জয়েন্টের জন্য স্ল্যাটার্স রুল বলে একটা রুল আছে, সেই রুলটাকে লেখাবো এবং সেটাতে করবো আমরা এই কোশ্চেনটাকে, এর পুরো এগুলোকে অঙ্কের মতন, যেটা একটি বিভিন্ন অ্যাটমের, বিভিন্ন এলিমেন্টের, মৌলের বার করবো। ওদের কোনো সমস্যার কিছু নেই। সিগমার প্রতিটা বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে, বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে বিশেষ করে বলতে পারি মৌলের ক্ষেত্রে যে সিগমার মান একটা নির্দিষ্ট হবে, তাদের আয়নগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। তাহলে সিগমার কিন্তু এক নির্দিষ্ট মান, মানে একটা অ্যাটমের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান, মানে সমস্ত অ্যাটমের একই সিগমার মান। মানে অক্সিজেনের সিগমার মান যা আর নাইট্রোজেনের সিগমার মান তা এমনটা কিন্তু ভাবিস না। অক্সিজেনের বিভিন্ন অ্যাটমের সিগমার মানগুলো সমান, আবার অক্সিজেনেরটা আলাদা, নাইট্রোজেনেরটা আলাদা, সোডিয়ামের আলাদা, ক্লোরিনের আলাদা, ঠিক আছে? তিয়াসার প্রশ্ন ছিল। রানার প্রশ্ন হচ্ছে পোটেনশিয়াল এনার্জির মান নেগেটিভ কেন? দেখা, এটা খুব ভালো প্রশ্ন। পোটেনশিয়াল এনার্জির মানটা শুধু নেগেটিভ নয়, পোটেনশিয়াল এনার্জিটার ক্ষেত্রে গোটা এনার্জির মানটাও নেগেটিভ। এই ইলেকট্রনের এনার্জির মানটা কেন নেগেটিভ হলো, এটা তো একটু বোঝাতে হয়, এটা একটু বলি। দেখ, এটা একটা 11-এর প্রশ্নও আসে যে ইলেকট্রনের শক্তি কেন ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, এনার্জি ক্যালকুলেশন কেন এই নেগেটিভ টার্মটা, এই মাইনাস টার্মটা থাকে। এর ব্যাখ্যা হচ্ছে যে ধর এখানে একটু অন্যরকমভাবে তোদের বোঝাতে সুবিধা হবে। তোরা হচ্ছে ক্রিয়েটার, ঈশ্বর, এবং একটা অ্যাটমকে তোরা তৈরি করছিস। তোরা একটা বড় বড় ঝুড়ির মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেই সরু সরু সেই তারগুলোকে নিয়ে বসে আছিস, এবার তৈরি করছিস। তো দেখ, প্রথমে করলি কি, যে নিউট্রন আর প্রোটনকে দিয়ে নিউক্লিয়াস তৈরি করলি, এবারে অরবিটগুলো তৈরি করলি, KLMN করে অরবিটগুলো তৈরি করলি। এবারে তুই একটা ইলেকট্রনকে এসে কক্ষপথে ফিট করছিস। এবারে মজাটা হচ্ছে, একটা ঝুড়ির মধ্যে ইলেকট্রন রাখা আছে আর তোর নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, অরবিট রেডি। ইলেকট্রনটাকে ঝুড়ির থেকে তুলে নিয়ে এসে তুই কক্ষপথে ফিট করছিস, মন দিয়ে বোঝ। তাহলে এখনও পর্যন্ত ইলেকট্রনটা কক্ষপথে ঘুরছে না কেন? তার কারণ ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ সীমার বাইরে আছে, তাই ঘুরছে না। তাহলে তুই ঘোরাতে হলে কী করছিস, তুই ইলেকট্রনটাকে দূর থেকে নিয়ে এসে কক্ষপথে ফিট করছিস, অর্থাৎ বোরের নিয়ম অনুসারে লাফিয়ে ও লোয়ার অরবিটে, নিম্ন শক্তি স্তরের কক্ষপথে কিন্তু এসে লাফিয়ে নামছে, জাম্প করছে। তাহলে এই যে লাফিয়ে নামছে, তাহলে কী হচ্ছে, বোরের নিয়ম অনুসারে, বোরের পস্টুলেটস অনুসারে কী হচ্ছে না, কিছুটা পরিমাণ শক্তি সে বিকিরণ করবে, রেডিয়েট করবে, এমিট করবে। তাহলে এমিট করা মানে হচ্ছে, যদি কোনো কিছু বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ, আর যদি প্রবেশ করা মানে পজিটিভ। যেহেতু বেরিয়ে যাচ্ছে, একটা ইলেকট্রনকে যখন তুই একটা অ্যাটমকে স্টেবিলিটি দানের জন্য, স্থির করার জন্য ইলেকট্রনকে কোনো একটা কক্ষপথে ঘোরাতে যাচ্ছিস, অর্থাৎ অসীম দূরত্ব থেকে নিয়ে এসে তুই ঘোরাচ্ছিস, কিছুটা পরিমাণ শক্তি ও নির্গত করছে। অর্থাৎ একটা ইলেকট্রনের ওই শক্তিটা কি, ওই পরিমাণ শক্তি ও বিকিরণ করে ও কিন্তু স্টেবল হয়। সেই জন্য নেগেটিভ সাইনটাকে দেওয়া হয় এনার্জির ক্ষেত্রে। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, এই জন্যই নেগেটিভ, সেই জন্য। আর তোর প্রশ্নটা করেছিলি রানার প্রশ্ন ছিল, দেখ
কাইনেটিক এনার্জি তো কাইনেটিক এনার্জিটা পজিটিভ, আর পোটেনশিয়াল এনার্জিটা নেগেটিভ বলে ওভারঅল নেগেটিভ হচ্ছে। তাহলে তোকে এনার্জি দিয়ে ব্যাপারটাকে বোঝালাম। ব্যাপারটা ওই পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে একটাই কথা ভাব, তুই একই রকমভাবে ভাবতে পারিস, মিটে গেল। আচ্ছা, রানা আর গোপির প্রশ্ন ছিল কোয়ান্টাম থিওরি। কোয়ান্টাম থিওরি বলেছিলাম আগে থেকে। ম্যাক্স প্লাঙ্ক, জার্মান সায়েন্টিস্টের কোয়ান্টাম থিওরি মানে হচ্ছে, ম্যাক্স প্লাঙ্ক বললো যে এনার্জিগুলো কোয়ান্টাইজ। সে একটা কলের ছবি আঁকলাম, এরকমভাবে দেয়, খেয়াল করবে যে এরকম করে একটা কলের ছবি এঁকেছিলাম, যে একটা কলকে যদি তুই স্লো করে চাবিটাকে কিটাকে খুলে দিস, ড্রপ বাই ড্রপ পড়ে, অথচ যদি কলটাকে যদি চাবিটাকে যদি একটু আলগা করে দিস, স্ট্রিম এরকম করে ধারায় পড়ে। অর্থাৎ অনেকগুলো ড্রপ খুব কুইক আসছে বলে এরকম করে স্ট্রিম বা ধারা তৈরি করছে। ঠিক সেরকম এনার্জিগুলো হচ্ছে কি এরকম করে নিরবিচ্ছিন্ন নয়, কন্টিনিউয়াস নয়, কোয়ান্টাইজড। অর্থাৎ কোয়ান্টা মানে হচ্ছে কি ব্যাগ ফুল অফ এনার্জি। আগের দিন বলেছিলাম যে ব্যাগ ভর্তি শক্তি, তাহলে এরকম করে ব্যাগের শক্তি বা এনার্জি ড্রপ, শক্তির ফোঁটা হিসেবে এনার্জি বা শক্তিটা এগিয়ে যায়। তাহলে তোদের এনার্জিটার ক্ষেত্রে যে নিরবিচ্ছিন্নভাবে এনার্জি যায়, এই যে এরকম করে নিরবিচ্ছিন্নভাবে শক্তি যায়, তোরা আলোর ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে শক্তি হিসেবে দেখেছিস, এগুলো অ্যাকচুয়ালি কীভাবে যাচ্ছে এরকম কোয়ান্টাম নিয়ম অনুসারে এরকমভাবে। এটা হচ্ছে কোয়ান্টাম থিওরি। এনার্জিটাও কোয়ান্টাইজড। তাহলে এই যে কোয়ান্টা মানে হচ্ছে এখানে এনার্জি ড্রপ ভাবতে পারিস, এনার্জি থলি ভাবতে পারিস। আলোর ক্ষেত্রে এটাকে ফোটন কণা বলা হয়, ফোটন নাম শুনেছিস তোরা। এবং এটার ক্ষেত্রে কী হচ্ছে, ই সমান হচ্ছে, দেখ ই সমান হচ্ছে এইচ নিউ। এই এইচে প্লাঙ্ক কনস্ট্যান্টটা সেই জন্য সেভাবেই এলো, প্লাঙ্কের ধ্রুবক, আর নিউটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কোয়ান্টাম থিওরির মূল কথা। অর্থাৎ এনার্জিটাও নিরবিচ্ছিন্ন নয়, সেও কোয়ান্টার আকারে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, এবং সেই শক্তির মানটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির সঙ্গে সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বা প্রপোর্শনাল টু নিউ। তাহলে এই কনস্ট্যান্ট টার্ম করতে হয় ই সমান এইচ নিউ। এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যে মানটা তোরা আজ h/2π মান বার করেছিস অনেকে, সেটা। তাহলে এটা গেল প্লাঙ্কের, কোয়ান্টাম থিওরি। অ্যাকচুয়ালি কোয়ান্টাম থিওরি আরও হিউজ। কোয়ান্টাম থিওরি একটা ধর অনার্সের গোটা একটা বই পড়তে হয় কোয়ান্টাম থিওরি। সেখানে তোদের বইয়ে আমাকে 4-5 লাইন কি এক পাতার মধ্যে পুরো কথাটা বলতে হচ্ছে, ম্যামথ টাস্ক সেটা বলতে পারিস একটা। তাহলে মোটের উপরে আমাদের যেটুকু সিলেবাস সেটুকুকে ভেবে রাখ, ই সমান এইচ নিউ। আর যদি একাধিক ফোটন বেরোয়, তাহলে শুধু এইচ নিউ এর সঙ্গে একটা এন যোগ গুণ হয়ে যাবে, তাহলে এন এইচ নিউ হয়ে যাবে, মানে এটা একটা ফোটনের বেলায়। আর ই সমান হচ্ছে এন এইচ নিউ। এন হচ্ছে নাম্বার অফ কোয়ান্টা বা ফোটন, ঠিক আছে? এই এনটাকে গুণ করতে হয়, ই সমান হচ্ছে এন এইচ নিউ। এখানে ওই এনটা কিন্তু নাম্বার অফ ফোটন, কণার সংখ্যাটা, ফোটন কণার সংখ্যা। আচ্ছা, এরপরে চলে আসছি আমি শক্তিকের একটা প্রশ্ন। শক্তিক দুটো প্রশ্ন করেছে। পেছনের প্রশ্নটা হচ্ছে কি, সিগমাকে কি আমরা অকার্যকর পরমাণু ক্রমাঙ্ক বলতে পারি? সিগমাকে অকার্যকর পরমাণু ক্রমাঙ্ক, ব্যাপারটা দেখ, এটা একটা মজার কথা বলেছিস তুই খানিকটা। তো জেড এফেক্টিভ হচ্ছে কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক বা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। জেড সমান তো অ্যাটমিক, তার সিগমাটাকে কেন বলি? এই জেডটাকে বল অকার্যকর, এটা কার্যকর হচ্ছে না, এটাকে আমরা জানি কিন্তু কার্যকর হচ্ছে না, তাহলে এটা কার্যকর। এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এগুলো বিভিন্ন অ্যাটমের বেলাতে বিভিন্ন, মানে অ্যাটম টু অ্যাটম ভ্যালু করে, কিন্তু একটা অ্যাটমের বেলায় নির্দিষ্ট মান আছে সিগমা। সিগমাটা অকার্যকর পরমাণু ক্রমাঙ্ক নয়, এটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট, আবরণী ধ্রুবক। এই আবরণী ধ্রুবকটার মান নির্ভর করছে একটা ইলেকট্রনের আগে আরও কতগুলো ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে ঠেলে দিচ্ছে। এই যে ঠেলে দিচ্ছে, সেই ঠেলে দেওয়াটাকে আমরা দেখব পরে, সিগমাটাকে সম্পর্কে ডিটেল আলোচনা করবো। এখানে একটা রুল আছে, তার নাম হচ্ছে স্ল্যাটার্স রুল। সেই স্ল্যাটার্স রুলটা জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে আছে, আমি পড়াবো, তোদের বইয়ে নেই, টেক্সট বইয়ে নেই। স্ল্যাটার্স রুলটাকে আমি পড়াবো, লিখিয়ে দেবো রুলটাকে, তারপরে পড়াবো। সিগমাটাকে নয়, তুই জেডটাকে অকার্যকর বলতে পারিস, কিন্তু বলিস না, তুই মনে মনে ভাবতে পারিস এটা অকার্যকর। হ্যাঁ, এটা অকার্যকরই, অন্তত যদি একাধিক ইলেকট্রন, পলি ইলেকট্রনিক বা মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে যেটা অকার্যকরই হচ্ছে, কার্যকর এটা, ঠিক আছে? আচ্ছা, শক্তিকার আরেকটা প্রশ্ন হচ্ছে, কাইনেটিক এনার্জির ক্ষেত্রে ভি স্কয়ারের মান জেড স্কয়ার বাই এম আর নেওয়া হলো কেন? এইটাতে দেখ, ভালো করে দেখ। বলছে, ওর প্রশ্ন হচ্ছে, যখন আমরা
এনার্জি সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিতে গেলাম। এবার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিতে যখন আমরা বার করছি, ধর কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিতে যখন আমরা যাচ্ছি, যে সমান হাফ mv² প্লাস মাইনাস z²/r², এই ইকুয়েশনটাতে যাচ্ছি। তারপর যখন এই যে v² মানটাকে ফেলছি, এই v² মানটার ক্ষেত্রে সত্যিকের প্রশ্ন হচ্ছে কেন z²/mr এই ইকুয়েশনটাকে কেন আমরা নিলাম, তাই তো? কেন আমরা এটার থেকে বা এটার থেকে v² করে কেন নিলাম না? দেখ, এই প্রশ্নটার ক্ষেত্রে ভালো করে ব্যাপারটাকে একটু বোঝ, আমি কিছু কঠিন ব্যাপারও না। আমরা করছিলাম কি, দেখ তাহলে এটা যেই আমরা z²/mr নিলাম, এম কেটে গিয়ে z²/r হয়ে গেল। তাহলে এখানে একটা z²/r² আছে, z² এই v² হচ্ছে, তাই z²/mr। তাহলে কি হচ্ছে, আমরা এম কেটে গিয়ে আমরা একটা z²/r, এটা z²/r হতো, এটা r² হচ্ছে। তাহলে z²/r, এখানেও হাফ অফ z²/r হচ্ছে, কারণ এমটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে একটা সরল ফর্ম সিম্পলিফাই করতে পারছি এই সমীকরণটাকে। আর যদি এইগুলো কোনো একটা নিতে, তাহলে কিন্তু সিম্পলিফিকেশনটা হতো না। আমরা সিম্পলিফিকেশনটা করতে পারছি বলে এই ইকুয়েশনটাকে দিচ্ছি, এই দুটোকে নয়। যদি এই ইকুয়েশনটার সাহায্যে সিম্পলিফিকেশন করতে পারিস, তুই করতে পারিস, কোনো আপত্তি নেই, তাহলে ম্যাথামেটিক্স তুই যেভাবেই নে না কেন একটা নির্দিষ্ট বানিয়ে আসবে। তাহলে এটাকে কেন এই মানটাই নিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা এরপরে যোগটা করতে পারছি এবং একটা একটা সরল মান, সিম্পলিফায়ার একটা ভ্যালু আমরা বার করতে পারছি। এই জন্য আমরা v² এই ভ্যালুটাকে নিয়েছি এখানে। বোঝা গেল? তাহলে সৌপ্তিকের প্রশ্নের উত্তর গেল। আচ্ছা, সৌপ্তিকের প্রশ্নের উত্তর গেল। এরপরে আমরা চলে আসবো আমরা আজকের আলোচনাতে। এই যে তাহলে আগের দিনের আলোচনাগুলোকে আমরা মুছে ফেলি। দেখ, আজকের আলোচনার মধ্যে আগের দিনের আলোচনাগুলোকে আমি নীল কালিতে রেখেছিলাম। আজকের আলোচনাগুলো হচ্ছে কালো কালিতে হবে। আজকে যে প্রথম আলোচনাটা, যেখানে আগের দিন এটা করে দিলে ভালো হতো, কিন্তু আজকেই করি আলোচনাটা। সেটা হচ্ছে নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড, অর্থাৎ একটা ইলেকট্রন এরকম করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে। এই যে ঘুরছে, প্রতি সেকেন্ডে কতবার ঘুরছে এটা ইলেকট্রন। নাম্বার অফ রেভলিউশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আবর্তনের সংখ্যা ইলেকট্রনের। কী করে বার করবি না, প্রতি সেকেন্ডে এটা সমান হচ্ছে ভেলোসিটি বাই পেরিমিটার। ভেলোসিটি মানে গতিবেগ, বাই হচ্ছে পেরিমিটার মানে পরিধিটা, পরিধি। পেরিমিটারের বাংলা হচ্ছে পরিধি। তাহলে এই পরিধি আর ভেলোসিটি গতিবেগ। এবার পরিধি সমান হচ্ছে 2πr, ভেলোসিটি v। তাহলে v আর এই r মানে 1/r। তাহলে v আর r এর মানগুলো ফিট করে দিলে এটা পেয়ে যাবি তুই। ওইখান থেকে v আর r এর মান ফিট করে দিবি, নিজের ক্যালকুলেশন করে দেখবি এটা পাচ্ছিস। তাহলে এই ইকুয়েশনটাও তুই মনে রাখবি। এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে অঙ্কের জন্য। তাহলে এটা গেল। এরপরে আজকে আমরা আসবো, সেটা হচ্ছে বোরের যে এনার্জির ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে এস্টাবলিশ করবো। দেখ ভালো করে দেখে নে এবারে। এটাকেও তাহলে মুছে দিলাম। তাহলে হচ্ছে বোরস ইকুয়েশন, বোরের সমীকরণ। তাহলে বোরের সমীকরণটা কি আমরা জানি, E সমান -2π² m⁴ z²/n²h²। এখন আমি এই জেডটাকে ফর এইচ অ্যাটমের ক্ষেত্রে বাংলায় যারা লিখছিস, জেড সমান 1, তাহলে তো জেডটা সমান, এখানে জেডটা 1² করে দিচ্ছি। তাহলে এখানে জেডটাকে 1 করে দিলে জেডটাকে মুছেই দিলাম পুরো, যেহেতু ফর এইচ অ্যাটম জেড সমান 1, তা জেডটা z² সমান 1 হয়ে গেছে, মুছে দিয়েছি। আর এখানে মাইনাস আছে, তো ই সমান এটা গেল। এখন ধর একটা ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে লাফিয়ে নিম্নতর কক্ষপথে এসছে, বা নিম্নতর কক্ষপথ থেকে লাফিয়ে উচ্চতর কক্ষপথে গেছে। যাই হোক না কেন, এদের এনার্জি ডিফারেন্স কি, ফার্স্ট একটা যে কোনো লোয়ার অরবিট আর হায়ার অরবিট, সেটা প্রথম আর দ্বিতীয়, প্রথম আর পঞ্চম, দ্বিতীয় আর সপ্তম, যে কোনো দুটো এনার্জি লেভেলের ক্ষেত্রে আমি বলতে চাইছি, এই যে ধর এটা যেটাই তুই ধর না কেন, একটা ইলেকট্রন এখান থেকে লাফিয়ে এখানে গেছে, এই কক্ষপথে গেছে, তাহলে এই অরবিট আর এই অরবিটের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কী,
এটাকে আমরা যদি বার করি তাহলে এই অরবিটটা যেটা লোয়ার অরবিট তাকে 1 দিয়ে ডিনোট কর, তাহলে E1 সমান -2π স্কোয়ার m e⁴ বাই n1 স্কোয়ার a স্কোয়ার, আর E2 সমান হচ্ছে কি -2π স্কোয়ার m e⁴ বাই n2 স্কোয়ার a স্কোয়ার, তাহলে 2π স্কোয়ার m e⁴ বাই n2 স্কোয়ার a স্কোয়ার। তাহলে কি হচ্ছে, এটা যদি হয় তাহলে দুটো কক্ষপথের শক্তির যে পার্থক্যটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি। ডেলই মানে কি E2 E1। এই প্রসঙ্গে একটা কথা বলি, তোরা কিন্তু E2 E1 এগুলো ব্যবহার করিস না বইয়ের মতো। এই ইংরাজিতে 2 মানে হচ্ছে 2 নম্বর কক্ষপথের শক্তি, রোমান 2 মানে হচ্ছে হায়ার এনার্জি লেভেল, রোমান 1 মানে হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, নিম্নতর শক্তি স্তর। আর E1 মানে হচ্ছে, যদি ইংরাজিতে 1 লিখিস তার অর্থটা হচ্ছে কি প্রথম কক্ষপথের শক্তি, মানে 1 আর 2 এর পার্থক্যটি বোঝানো হবে। 2 আর 5 কি 2 আর 7 কি 3 আর 4, 3 আর 6 এদের মধ্যে যদি পার্থক্য তুই বার করতে চাস তখন কিন্তু রোমানে বার করতে হবে। তাহলে এই রোমানটাই অভ্যেস করা ভালো। 2 মানে হচ্ছে যে কোনো 2 মানে হচ্ছে হায়ার আর 1 মানে হচ্ছে লোয়ার। 2 মানে হচ্ছে n2 দিয়েই বলি উচ্চতর কক্ষ বা কক্ষপথ, n1 হচ্ছে নিম্নতর কক্ষ। তাহলে হচ্ছে নিম্নতর কক্ষ আর উচ্চতর কক্ষ, বা হায়ার এনার্জি লেভেল লোয়ার এনার্জি লেভেল 2। ঠিক সেরকম E1 মানে হচ্ছে লোয়ার এনার্জি লেভেলের শক্তি, আর E2 মানে হচ্ছে হায়ার এনার্জি লেভেলের শক্তি, উচ্চতর কক্ষপথের শক্তি। আর n মানে হচ্ছে কক্ষপথগুলো, কক্ষপথের সংখ্যাকে n দিয়ে প্রকাশ করেছিলাম, আগেই বলেছি mvr সমান nh/2π। ডেলি সমান এটা হলো, তাহলে ডেলি সমান যখন এটা হবে তাহলে এটা মাইনাস এটা, তাহলে এটা মাইনাস এটা হচ্ছে -2π স্কোয়ার m e⁴ বাই n2 স্কোয়ার a স্কোয়ার, মাইনাস আবার একটা মাইনাস 2π স্কোয়ার m e⁴ বাই n স্কোয়ার a স্কোয়ার। তাতে কি হচ্ছে এগুলোকে এবার মুছে মুছে আমাকে করতে হবে, তোদের বোর্ডের সমীকরণ এস্টাবলিশ করছি। দেখ, ডেল ই সমান হচ্ছে 2π স্কোয়ার m e⁴ বাই a স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, কারণ হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, n1 এর দিকটাতে হয়ে যাচ্ছে কিন্তু প্লাস। তাহলে এটা হচ্ছে বোরের সমীকরণ, বোরের এনার্জি সমীকরণ, বোরের সমীকরণ বা বোরের শক্তির সমীকরণ, এনার্জি ইকুয়েশন, বোরস ইকুয়েশন। এটাই বলছি যে বোরের ইকুয়েশন, বোরস ইকুয়েশন, যারা ইংরেজিতে লিখিস বোরস ইকুয়েশন লিখে ফেলবি। দেখ, এখানে ম্যাক্স প্লাঙ্কের একটা ইকুয়েশন আছে, ডেলি সমান হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে বোরের, ঠিক সেরকম এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ, প্লাঙ্কস ইকুয়েশন। এইখানে একটা মজা, তাদেরকে একটা গল্প বলবো বলেছিলাম না, এটা হচ্ছে সেই গল্পটার একটা জায়গা। দেখ, নিলস বোর ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম সমীকরণটাকে কাজে লাগিয়েই তার পস্টুলেটসগুলোকে, ইলেকট্রনের এনার্জিগুলোকে বার করলো, বা এগুলোকে এর সাহায্যে সমস্ত কিছু কাজই করলো। এমনকি তার পস্টুলেটসটার আধারটাই ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি। কিন্তু ম্যাক্স প্লাঙ্কের সঙ্গে নিলস বোরের একটা ছোট্ট ব্যাপারে কিন্তু বিরোধ ছিল, বিরোধটা কিন্তু ভয়ঙ্কর বিরোধ। সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক শক্তির মতন ইলেকট্রনটাকেও বলতো একটা শক্তি, ইলেকট্রনটাকে কোনো পার্টিকেল বলতো না। মানে আমি বলতে চাইছি, এই যে একটা বোর, এটা ইলেকট্রনটা এরকম মাইনাস এরকম করে ঘুরছে, তোদের মনের মধ্যে একটা ছবি চলে আসছে যে একটা নিউক্লিয়াস আছে, তার চারদিকে একটা এরকম করে তারের মতন এরকম অরবিট আছে, আর একটা ছোটো মার্বেলের মতন ছোটো ছোটো বলের মতো ইলেকট্রনগুলো এরকম করে ঘুরছে। তাহলে এইরকম করে যে ঘুরছে, এর অর্থ হচ্ছে এটা নিশ্চয়ই একটা ভর মাসযুক্ত কণা, পার্টিকেল, কণা, তাই তো ঘুরছে, এরকমভাবে বলছিস। এটা বোরের ধারণা, সেটাই আমাদের মাথার মধ্যে ঢুকে আছে আজও। ম্যাক্স প্লাঙ্ক বলতে যে ইলেকট্রন এরকম কোনো ব্যাপার নয়, এরকম করে ঘুরছে, একটা ছোটো মার্বেলের মতন ঘুরছে, এরকম নয়। ইলেকট্রনটা হচ্ছে একটা এনার্জি, একটা শক্তি, এটা একটা এনার্জি। তাহলে এনার্জি ঘোরাঘুরির ব্যাপার নয়, ইলেকট্রনটা চারদিকেই আছে,
ইলেকট্রনটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও চারদিকেই আছে। তাহলে ইলেকট্রনটা এরকম নয়, সেটার রূপটা কেমন সেটা পরে আলোচনা করবো। তাহলে মূল কথা হচ্ছে বোরের সাথে ম্যাক্স প্লাঙ্কের একটা ইলেকট্রনের ব্যাপারে বিরোধ হচ্ছে কি, দেখ বোরের সমীকরণে যেখানে ইলেকট্রনের মাস কল্পনা করা হয়েছে, মাস, সেখানে প্লাঙ্কের সমীকরণে কম্পাঙ্ক, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কার থাকে? শক্তির কম্পাঙ্ক থাকে। তাহলে ইলেকট্রনের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আবার এখানে হচ্ছে মাস, দুটোই কল্পনা করা হচ্ছে। এই জায়গাটাতে এদের দুজনকার মধ্যে ছোট্ট একটা বিরোধ উপস্থাপিত হয়েছিল ম্যাক্স প্লাঙ্কের সাথে নিলস বোর। কীরকম বিরোধ? ওরা ওই বলতো এটা পার্টিকেল, এ বলতো এটা হচ্ছে একটা ওয়েভ বা তরঙ্গ, ইলেকট্রনটাকে একটা তরঙ্গ ভাবতো, আর ও বলতো একটা কণা। মানে তরঙ্গ আর কণার মধ্যে বেসিক ডিফারেন্স বোঝায়। অ্যাকচুয়ালি পার্টিকেল যদি হয় তার মানে তার পার্টিকেল নেচার, যদি কণা ধর্ম কারুর থাকে, যেমন একটা পাথরের কণা ধর্ম আছে, সেই পাথরটাকে যদি তোকে ছুঁড়ে মারি তোর কিন্তু লাগবে। আর যদি ওয়েভ হয়, যেমন একটা টর্চের আলো, যদি তোর গায়ে যদি আমি টর্চের আলোটা যেমন করে ফেলি তোর লাগবে না, এটার ওয়েভ আছে, কারণ তোকে আঘাত করছে না ভর দিয়ে, ভর যেহেতু নেই। এটাকে বলছে ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম, আলোর তরঙ্গ ধর্ম তাহলে থাকছে। আর কি এদের ক্ষেত্রে, কণার ক্ষেত্রে হচ্ছে মাস। এখন আরও বেশ কিছু বিজ্ঞানী, যেমন ধর ডি ব্রগলি, রিডবার্গ, এরা বলতো যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি দু রকমই ধর্ম আছে, ওয়েভ নেচারও আছে এবং পার্টিকেল নেচারও আছে, তরঙ্গ ধর্মও আছে, আবার কণা ধর্ম আছে। অর্থাৎ কখনো কখনো ছুঁড়লে তা কারুর গায়ে লাগতে পারে, আবার কখনো কখনো লাগবে না যদি ওয়েভ নেচার শো করে। তা মজাটা হচ্ছে কি, এই যে দুজনের মধ্যে অ্যাকচুয়ালি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন হিটলার সারা বিশ্বজুড়ে একটা ত্রাস সৃষ্টি করেছিল, নাৎসি নিধন করছিল জার্মানি থেকে, নাৎসিদেরকে মেরে মেরে তাড়িয়ে দিচ্ছিল, অনেক বড় বড় বিজ্ঞানীরা জার্মানি থেকে ভয়ে আমেরিকা চলে যেতে বাধ্য হয়েছিল, যেমন আইনস্টাইনের মতন বিজ্ঞানী পর্যন্ত চলে যেতে বাধ্য হয়েছিল। তো এই যে এরকম এখানে নিলস বোর, ম্যাক্স প্লাঙ্ক, রাদারফোর্ড, ওপেনহাইমার, এরা প্রত্যেকে এরকম বড় বড় এই লেভেলের বিজ্ঞানীদেরকে প্রত্যেককে কিন্তু আমেরিকায় চলে যেতে বাধ্য করা হয়েছিল। এবং সেখানে আমেরিকাতে গিয়ে তারা আমেরিকার রাষ্ট্রের ট্রুম্যানের অধীনে একটা প্রেসিডেন্ট ট্রুম্যান, আমেরিকার প্রেসিডেন্ট ছিল তৎকালীন প্রেসিডেন্ট ট্রুম্যান, সেই ট্রুম্যানের অধীনে একটা প্রজেক্ট, অ্যাটম বোমা তৈরির একটা প্রজেক্ট হয়েছিল, ম্যানহাটন প্রজেক্ট। সেই ম্যানহাটন প্রজেক্টটা ছিল আমেরিকার ঠিক ওপরটা, আমেরিকার কানাডার দেখবি, আমেরিকা মহাদেশটাকে যদি দেখিস, উত্তর আমেরিকা মহাদেশটাকে, আমেরিকার কানাডা আছে, কানাডার উপরে আবার বাঁ দিকে একটা অংশ আলাস্কা, এটাও কিন্তু আমেরিকার অধীনে। এই আলাস্কার মধ্যে একটা কলম্বিয়া বলে একটা ডেজার্ট আছে, সেই ডেজার্টটার মধ্যে ম্যানহাটন বলে একটা গোপন জায়গাতে এটা কিন্তু একটা প্রজেক্ট তৈরি করছিল আমেরিকা, অ্যাটম বোমা তৈরি করার প্রজেক্ট। সেখানে গোপনে সব কাজকর্ম হতো, সেখানে অনেক মজার ঘটনা আছে, তোরা একটা বই পড়তে পারিস। আমি বইটাকে এনেছি তোদেরকে দেখানোর জন্য, এই বিশ্বাসঘাতক, দেখ এই বইটা দেখতে পাচ্ছিস, বিশ্বাসঘাতক, নারায়ণ সান্যালের লেখা বিশ্বাসঘাতক। বইটাকে তোরা পড়তে পারিস, খুব ভালো লাগবে। এই সময়তে স্কুল টুল নেই, চাপও কম আছে। এই অ্যাটমিক স্ট্রাকচার, রেডিও অ্যাক্টিভিটি ইত্যাদি এইসব চ্যাপ্টারগুলো বোঝার জন্য বেশ একটা গল্পের মতো তোরা দেখতে পাবি। এখানে একটা তোদের থেকে একটু বড় একজন বিজ্ঞানীকে পাবি, ডিক ফাইনম্যান, তার মজার কারখানা দেখতে পাবি। সে একজন অত বড় বিজ্ঞানী, অথচ দেখ আর সেই তোদের 18 বছর 19 বছর বয়স মাত্র, তোদের থেকে একটু বড়, 2-3 বছরের বড়। তো ওদের ওই রকম ওই কম বয়সের মজাও থাকতো। আবার ও নোবেল প্রাইজ পেয়ে গেছে তখন, সেই ব্যাপারটাও আছে, মানে একজন বড়ো বিজ্ঞানী আবার কম বয়সী। তো এই সব মজার ঘটনাগুলো দেখতে পাবি। ক্লাউস ফুক্স বলে একজনকে পাবি, ওপেনহাইমার বলে একজনকে পাবি। তো এগুলোকে পাবি। একটা ইন্টারেস্টিং, গল্পটাকে পড়ে নিতে পারিস তারা, ভালো লাগবে গল্পটা। এবং সায়েন্স রিলেটেড গল্প এই সময়তে, আমাদের পরমাণুর গঠন এই সময়তেই পড়লে সবথেকে ভালো বুঝতে পারবে। তো যাই হোক, যখন এই আমেরিকাতে সব ম্যানহাটন প্রজেক্ট যখন চলছে, তখন একবার হয়েছে কি, ম্যাক্স প্লাঙ্ক একবার করেছে, ম্যাক্স প্লাঙ্ককে নিলস বোর আবার তার বাড়িতে আমন্ত্রণ করেছিল লাঞ্চের জন্য, দুপুরে খাবারের জন্য। দিয়ে ম্যাক্স প্লাঙ্ক একটা শহর থেকে আরেকটা শহরে, দুজন আলাদা আলাদা শহরে থাকতো। তো ম্যাক্স প্লাঙ্ক এর শহরে
নিলস বোর্ডের শহরে এসেছে, দিয়ে নিলস বোর্ড বাড়ি থেকে ওকে রিসিভ করতে গেছে, রিসিভ করে ট্রামে চেপে বাড়ি আসবে। তো ওই যেখান থেকে এয়ারপোর্ট থেকে ফ্লাইটে এসছে, এয়ারপোর্ট থেকে বাড়ির পথটা আধ ঘন্টা 30 মিনিটের পথ ধর। তো ওরা একটা ট্রামে চেপে বসেছে দুজনে। এবার ট্রামে চেপে বসে অন্যান্য গল্পের সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিয়ে কথা হয়েছে। ইলেকট্রন নিয়ে কথা হতেই ইলেকট্রন নিয়ে দুজনে, একজন বলছে ওয়েভ নেচার, একজন বলছে পার্টিকেল নেচার, দিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। ঝামেলা শুরু হয়ে যেতেই এত ঝামেলা হচ্ছে, কখন যে নিজের বাড়ির স্টপটা পেরিয়ে চলে গেছে ভুলেই গেছে, ক্রস করে বেরিয়ে চলে গেছে। আবার ফিরতি ট্রামে চেপেছে, অনেকক্ষণ যাওয়ার পর মনে পড়েছে যে আবার ঝগড়া শুরু, আবার ক্রস করে বেরিয়ে গেছে। এভাবে আধ ঘন্টার একটা যাত্রাপথটা ওরা 7 আওয়ার্স, 7 ঘন্টা যাওয়া আসা করেছিল। এবং মজাটা হলো একটাই, তোদের মতন, তোদের বয়সী বা তোদের একটু বড় একটি ছেলে, ওই দুজন অত বড় বিজ্ঞানীকে ট্রামে চাপতে দেখে তাদের পেছনটায় চেপে বসে গেছিলো এবং ওই একটা ডায়েরিতে পুরো নোটটাকে লিখে নিয়েছিল ওদের ঝগড়াটা। তো পরবর্তী ক্ষেত্রে সেই ডায়েরিটাকে একটা মজার নাম, সেটা ডায়েরিটাকে প্রকাশ করেছিল কনভারসেশন বিটুইন টু জায়ান্টস হিসেবে, দুজন দৈত্যর মধ্যে কথোপকথন। একটা মজার ওদের ঘটনা, এটাও পাশাপাশি বলে রাখলাম। তো এদেরই সমসাময়িক আরও বেশ কিছু বিজ্ঞানী ছিল, বিশেষ করে রিডবার্গ। তারা বলতো যে তোদের মধ্যে অত ঝগড়ার কিছু নেই, আমিও তো ইলেকট্রন নিয়ে আমরাও তো একটু গবেষণা করছি, আমরাও দেখছি অ্যাকচুয়ালি ইলেকট্রনের পার্টিকেল নেচারও আছে, ওয়েভ নেচারও আছে, কণা ধর্মও আছে, তরঙ্গ ধর্মও আছে। দেখ আমি আমার একটা ইকুয়েশন দেয়, তাহলে তোরা বুঝতে পারবি। তাহলে আমরা রিডবার্গের ইকুয়েশন পড়ি। রিডবার্গ আরেকজন সায়েন্টিস্ট, জার্মান সায়েন্টিস্ট রিডবার্গস ইকুয়েশন দেয়। এবার রিডবার্গ করলো কি, দেখ দুটোই তো ডেইলি, তাহলে দুটোকে সমান করে দেবে, যেহেতু ওয়েভ ও দুটো নেচারের সমর্থ, এইচ নিউ আর 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার বাই এইচ স্কোয়ারকে, তাহলে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ স্কোয়ার সমান হচ্ছে এইচ নিউ। और তাহলে কি হচ্ছে 2 পাই স্কোয়ার ও এই পুরো বাকিটাকে নেওয়া হয় 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা হচ্ছে এইচ নিউ। অতএব এইচ নিউ সমান হচ্ছে এটা, দেখতে পাচ্ছি সবাই, এইচ নিউ হচ্ছে এটা। और তাহলে নিউ সমান কি হচ্ছে, এইচটাকে নিচে দিয়ে নামিয়ে দিলাম, 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই এইচ কিউব 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে ফিজিক্সের দুটো ইকুয়েশন তোরা মনে রাখবি, তোরা মাধ্যমিক থেকে সম্ভবত পড়ে এসছিস। সেটা হচ্ছে নিউ সমান হচ্ছে সি বাই ল্যামডা। নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, এগুলো লিখে রাখবি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, সি, এটা একটা কনস্ট্যান্ট টার্ম। আরেকটা জিনিস মনে রাখবি, 1/λ সমান নিউ বার। এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারটাকে একটু বলি, এটা তোরা মনে হয় মাধ্যমিকে খুব ভালো পড়িসনি, উচ্চ মাধ্যমিকে ফিজিক্সের স্যাররা তোদের পড়াবেন। তো নিউ বার এটা হচ্ছে ওয়েভ নাম্বার, বাংলায় হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা বাংলায়। তরঙ্গ সংখ্যা কাকে বলে? তরঙ্গ সংখ্যা হচ্ছে কি, ধর এই দূরত্বটা হচ্ছে 1 সেন্টিমিটার, একটু বড় করে দেখালাম, তো স্কেলে 1 সেন্টিমিটার এইটুকু হয়। এটা যদি 1 সেন্টিমিটার হয়, এই 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকে, দেখ এখানে একটা পূর্ণ তরঙ্গ, একটা কমপ্লিট তরঙ্গ হচ্ছে এটা, একটা, দুটো, তিনটে, তাহলে এখানে হচ্ছে ওয়েভ নাম্বার সমান হচ্ছে 3, অন্তত এই উদাহরণটার ক্ষেত্রে যদি এটা 1 সেন্টিমিটার হয়। তাহলে 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে যতগুলো পূর্ণ তরঙ্গ থাকবে তাকে বলা হয় তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। সে ওয়েভ নাম্বারটা কি 1/λ, ল্যামডা রেসিপ্রোকেল, অনন্য। ঠিক আছে, তাহলে এবারে হচ্ছে কি, তাহলে অর, আমি এদিকে আবার ফিরে আসছি, অর নিউ বার সমান কি, নিউ বার সমান কি, দেখ নিউ বার সমান 1/λ। নিউ বার সমান যদি 1/λ হয়, তাহলে দেখ নিউ বার সমান হচ্ছে নিউ বাই সি। নিউ বাই সি, দেখ সিটাকে এদিকে চলে আসলো 1/λ হয়ে যায়, নিউ বাই সি। তাহলে নিউ বার সমান নিউ বাই সি হচ্ছে মানে কি, নিউ বার সমান নিউ বাই সি মানে পুরো টার্মটা বাই সি, 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সি এইচ কিউব। নিউ এই পুরোটা বাই সি করতে হবে, সি এইচ কিউব হয়ে গেল, ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। দেখতে পেয়েছিস, এটাকে মুছে দিলাম। তাহলে এই 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 বাই সি এইচ কিউব, দেখ 2 পাই এম ইলেকট্রনের মাস, ইলেকট্রনের চার্জ, সি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটা ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সবগুলো কনস্ট্যান্ট। এটাকে বলা হয় ক্যাপিটাল আর।
অর্থাৎ রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গের ধ্রুবক বলবি তোরা বাংলায়। এর মান হচ্ছে কি, এর দুটো মান তোরা পাবি বইয়ে। এই মানটাকে ব্যবহার করবি 109,677 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, আর থিওরিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 109,737 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে থিওরিটিক্যাল, তাত্ত্বিক মান। মানে অর্থাৎ যদি খাতায় এখানে বসে বসে তোরা বাড়িতে বসে বসে পাই পেয়ে যাবি, সি জানিস, এইচ জানিস, এম জানিস, ই জানিস, এগুলোকে বসালে আর এর যদি মান বার করি সেটা পাবি। আর যদি যখন যদি ল্যাবরেটরিতে গিয়ে আর এর মান বার করতে চাইবি ইকুয়েশন দিয়ে নয় পরীক্ষা দিয়ে, তখন এই মানটা বেরোবে। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, পরীক্ষালব্ধ মান। থিওরিটিক্যাল মানে হচ্ছে তাত্ত্বিক মান, তত্ত্ব দিয়ে যেটা বার করা যায়। তোরা এই ভ্যালুটাকেই বার করবি। আবার যদি যে অঙ্কের ক্ষেত্রে যদি এই ভ্যালুটা দেওয়া থাকে তখন এটাকে বার দিবি, যদি কোনো মান দেওয়া না থাকে যে অঙ্কের ক্ষেত্রে তখন তোরা এই মানটাকে ব্যবহার করবি। এটা যেন মনে থাকে। এটা হচ্ছে রিডবার্গের কনস্ট্যান্ট বলে এটা আর, এটাকে সমান যদি আর ধরে নিই, অর নিউ বার সমান আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এইটাই হচ্ছে রিডবার্গের সমীকরণ, এটাই হচ্ছে রিডবার্গের সমীকরণ বা রিডবার্গস ইকুয়েশন। এটাকেও আমি একটা ব্লক করে দেবো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সমীকরণ, মনে রাখবি। আর এর মান মুখস্থ আছে, খুব সহজে বার করতে পারবি। দেখ, একটা তরঙ্গ দৈর্ঘ্য ধর যদি বলা হয় যে একটা নিউক্লিয়াসের এরকম করে ধর, তোকে বললো যে এখান থেকে এখানে লাফিয়ে নামলো, বলো তোর তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ কত? তুই জানিস যে 1/λ, নিউ বার সমান 1/λ সমান হচ্ছে আর ইন্টু, এটা দেখ প্রথম কক্ষপথ, তাহলে 1/1² 1 2 3 3 নম্বর কক্ষপথ 1/3², এটা হবে। আর এর মান জানিস, জাস্ট বার করতে গেলে ল্যামডার মান, এই ল্যামডার মান বেরিয়ে যাবে, ওয়েভ লেন্থের মান বেরিয়ে যাবে। এবার অঙ্কগুলো করতে পারবি, নিউ বার করতে পারবি, কম্পাঙ্ক বার করতে পারবি। সি যেহেতু জানিস, তাহলে যে কোনো একটা ইলেকট্রন লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, কি এক জায়গা থেকে আরেক জায়গায় এলো, যদি কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে লাফালো এটা যদি বলে দেয়, খুব সহজেই তোরা ল্যামডা, ওই শক্তিটার তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা সমস্ত কিছু বার করতে পারবি খুব সহজে। তাহলে এই ইকুয়েশনটা, রিডবার্গ ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গাতে আরেকটা আমার এখানে একটা কথা বলবো। এবারে দেখ, এই ইকুয়েশনটা থেকে আমরা একটা স্পেকট্রামের সমস্যায় কিন্তু এখানে আমরা মিটিয়ে ফেলব। এখানে তোদের মনের মধ্যে একটা জটকে কিন্তু এবারে কিন্তু ছেড়ে যাবে, এটাও আলটিমেট মুছে দেবে। এখন প্রশ্নটা হচ্ছে স্পেকট্রামের প্রশ্নটা হচ্ছে কি, যে একটা হাইড্রোজেনের ধর একটা অ্যাটমের মধ্যে, একটা হাইড্রোজেনের অ্যাটমের মধ্যে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা অ্যাটমে একটা ইলেকট্রন। সেই ইলেকট্রনটাকে তুই স্পেকট্রোস্কোপ যন্ত্রে গরম করলি, সে লাফিয়ে হয়তো 1 নম্বর কক্ষপথে ছিল, 7 নম্বরে চলে গেছে। এবার ঠান্ডা করলে হয়তো সেই ইলেকট্রনটা 7 থেকে 5-এ নামবে। কিন্তু হাইড্রোজেনের স্পেকট্রামে বর্ণালীতে এতগুলো কেন রেখা পাওয়া যায়? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তুই স্পেকট্রোস্কোপ যন্ত্রে তো আর একটা অ্যাটম নিচ্ছিস না। যদি একটা অ্যাটম নিতিস তাহলে একটাই লাইন পেতিস। তুই 1 মোল নেওয়া মানে অ্যাভোগাড্রো সংখ্যক নেওয়া, অতগুলো 1 মলিকুল নেওয়া, তার মানে তার ইন্টু 2 অ্যাটম নেওয়া, তার মানে অতগুলো ইলেকট্রনও নেওয়া। তাহলে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন শক্তি শোষণ করবে এবং বিভিন্নভাবে শক্তি বিকিরণ, ঠান্ডাটাও বিভিন্নভাবে হবে। কেউ 1 থেকে লাফিয়ে 7-এ চলে গেছে, দিয়ে এখন গরম জায়গাতে সে আছে, 7 থেকে 6-এ এলো। আবার বেশি ঠান্ডা যারা হবে সে 7 থেকে হয়তো 1-এ এসছে, কেউ 7 থেকে 3-এ, কেউ লাফিয়ে হয়তো 6-এ গেছিলো, 6 থেকে 4-এ এসছে। তাহলে বিভিন্ন ভ্যারাইটিতে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বা বিকিরণ কিন্তু, রেডিয়েশন কিন্তু বেরোবে। তাহলে বিভিন্ন রকমের লাইন পাবি। তাহলে সম্ভাব্য যা যা লাইন পেতে পারিস সেগুলোকে আমরা স্পেকট্রামের সাহায্যে, তাহলে এখানে আমরা দেখবো, এটাকে বলবো হাইড্রোজেন স্পেকট্রাম, হাইড্রোজেনের বর্ণালী। হাইড্রোজেনের বর্ণালীকে তাহলে আমরা এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখ, ধর এর সমান 1 2 3 4 5 6 7, আমাদের 7 পর্যন্ত দরকার। আমাদের এখনও পর্যন্ত যে মৌলগুলো আমরা আবিষ্কার করছি তাতে আমাদের শেষ কক্ষপথটা 7 হলেই সাফিসিয়েন্ট। আমি একটা অতিরিক্ত 8 ধরে রাখলাম, সেটা ইনফিনিটি হতে পারে, দূরবর্তী জায়গা থেকে ধর আসছে, দূরবর্তী কক্ষপথ।
তো এবারে তাহলে তুই বিভিন্ন যে তরঙ্গগুলো পাবি কী কী রকমের হতে পারে, সে 2 থেকে 1-এ নামতে পারে, 5 থেকে 1-এ। তাহলে আগে 1-এ নামাগুলো দেখি। তাহলে ইলেকট্রনগুলো বিভিন্ন ইলেকট্রন 2 থেকে 1-এ নামলো, কেউ আবার 3 থেকে 1-এ, কেউ 4 থেকে 1-এ, কেউ বা 5 থেকে 1-এ, কেউ 6 থেকে 1-এ, কেউ 7 থেকে 1-এ, কেউ বা 8 থেকে 1-এ, আবার কেউ 2-এ, সরি এটা 1-এ হতো, 1-এ, আবার 2-এ যদি নামে বিভিন্ন কক্ষপথ থেকে, মানে হায়ার অরবিটগুলো n2 সমান 3, 4, 5, 6, 7, 8 আর n1 সমান যদি 2 হয়, তখন এরকম একটা শ্রেণী, একটা সিরিজ পাবি, পরপর রেখাগুলোকে এরকমভাবে পাবি। যদি লোয়ার এনার্জি লেভেল 3 হয় তখন এই রেখাগুলোকে পাবি, 4 হলে এই রেখাগুলোকে পাবি, 5 হলে এই রেখাগুলোকে পাবি, আর যদি 6 হয় এই রেখাগুলোকে পাবি। বিভিন্ন বিজ্ঞানী এই রেখাগুলোকে আবিষ্কার করেছিল। যেমন এই রেখাটাকে আবিষ্কার, তার নাম হচ্ছে লিম্যান বলে একজন বিজ্ঞানী। এই রেখাটার আবিষ্কর্তার নাম হচ্ছে বামার বলে একজন বিজ্ঞানী। এই রেখাটার আবিষ্কর্তা, এই সিরিজটার আবিষ্কর্তা হচ্ছে পাসেন বলে একজন বিজ্ঞানী। লিম্যান, বামার, পাসেন। ব্রাকেট, এটার হচ্ছে ফুন্ড নয়, বইয়ে ফুন্ড দিয়েছে, ফান্ড বলবি। আর একটা হচ্ছে হামফ্রিস। লিম্যান, বামার, পাসেন, ব্রাকেট, ফান্ড আর হামফ্রিস। লিম্যান সিরিজ কি, যার n1 সমান 1 এবং n2 সমান 2, 3, 4, 5 যা খুশি হোক না কেন। বামার সিরিজের ক্ষেত্রে হচ্ছে কি n1 সমান 2, এর 2 নম্বর কক্ষপথ। আর এগুলো কক্ষপথ তোদের বইয়ে গোল গোল করে দেওয়া আছে, আমি জাস্ট লম্বা করে দেবো, আর কিছু নয়। আর এটা এখানে দেখ, ছবিটার ক্ষেত্রে এরকম করে রাখবি। দেখ, যত কক্ষপথটা যত বড় হবে তত ওদের মধ্যে গ্যাপটা কিন্তু কমতে থাকবে। তাহলে আমি সেইভাবে এটা আস্তে 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 কিন্তু গ্যাপগুলোকে কমাতে থেকেছি, এটা যেন খেয়াল থাকে ছবি আঁকার সময়। তাহলে লিম্যান সিরিজটা হচ্ছে এটা ইউভি সিরিজ, আলট্রাভায়োলেট সিরিজ। বামারটা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান শ্রেণীর। এই যে তোরা দৃশ্যমান কিনা বলছিলি, বামার সিরিজের যদি হয় অবশ্যই দৃশ্যমান হবে। বর্ণালীটা দৃশ্যমান মানে কি কোনো আলোই দৃশ্যমান নয়, কিন্তু যারা আমাদের দেখার অনুভূতি সৃষ্টি করে তারাই হচ্ছে ভিজিবল রেস বলি আমরা। যেমন সূর্যের আলো, প্রদীপের আলো, জোনাকির আলো, বাড়ির লাইটগুলোর আলো, এরা হচ্ছে ভিজিবল সিরিজের অন্তর্গত। পাসেন, এরা হচ্ছে ইনফ্রারেড সিরিজের অন্তর্গত। ব্রাকেট, ইনফ্রারেড হচ্ছে ইনফ্রারেড তোরা জানিস, ইনফ্রারেড হচ্ছে দেখবি ইউভি রশ্মি তো তোরা নাম শুনেছি, অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি সূর্যের সঙ্গে আসে, এটা অদৃশ্য রশ্মি, দেখা যায় না, ইনভিজিবল। ইনফ্রারেডটাও ইনভিজিবল। এটা হচ্ছে তোরা রিমোট কন্ট্রোলের, যেটা টিভিতে যে রিমোটটা কন্ট্রোল করে টিভিটাকে, বিভিন্ন চ্যানেলগুলোকে সাউন্ড চেঞ্জের জন্য লাগে, সেই রিমোট কন্ট্রোলটার সামনে যে বাল্বটা ছোট থাকে সেখান থেকে একটা আলো বেরোয়, ওটাই হচ্ছে ইনফ্রারেড বাল্ব। ওটাকেও তোরা দেখতে পাবি। তোরা যদি একটা মোবাইল ক্যামেরার সামনে যদি এরকম করে ধরিস রিমোটটাকে, তাহলে তোরা ইনফ্রারেডটাকে, ওটা হচ্ছে অবলোহিত রশ্মি, এটা লাল লাল ভাব দেখতে পাবি রশ্মিটার মধ্যে, এমনিতে কিন্তু চোখেরা দেখা যায় না। ব্র্যাকেট ফান্ড বা হামফ্রিস, এরা হচ্ছে ফার ইনফ্রারেড, অর্থাৎ ইনফ্রারেড থেকেও দূরবর্তী। তাহলে এই সিরিজগুলোকে পাবি। এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বামার সিরিজ। তাহলে এই যে এটা দেখতে পাচ্ছিস, ভালো করে দেখে নে, এটাকে ভালো করে ছবিটাকে এঁকে রাখবি, আমি এটাকে মুছে দিচ্ছি। এই সিরিজটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজটাকে দেখ, বামার শ্রেণী বা বামার সিরিজ। বামার সিরিজটা হচ্ছে যেখানে n সমান 2, 3, 4, 5, 6, এই 4টে রেখায় কেন নিলাম, বাকি রেখাগুলো এত আবছা হয়ে যায় আর ভালো দেখা যায় না, তাহলে এই 4টে রেখায় নিলাম। এইটাকে হচ্ছে কি, এটা বইয়ের মধ্যে এরকম করে দেখবি দেওয়া আছে ল্যামডা। এটাকে বলছে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। অ্যাকচুয়ালি ল্যামডা যার তরঙ্গ, আচ্ছা এখানে দেখ, এখানে একটা কথা বলি, এই যে রেখাটা, এটা তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে সব থেকে বেশি, এটা সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। ছবিতে এটা কম্পাঙ্ক দেখানো হয়েছে। এই যে আগে যে ছবিটা মুছে দিলাম, ওই ছবিটাতে নিচে লিখে রাখবি, তো আমি লিখতে ভুলে গেলাম, তোদেরকে এটা মাথায় রাখ, ওই ছবিটার খাতার তলায় রেখে রাখবি। কম্পাঙ্ক দেখানো হয়েছে, বা ইংরেজি যারা লিখবি তারা লিখবি ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন। এখানে যেটা সবথেকে বড়ো যে রেখাটা,
একদম যেটা 8 থেকে 1-এ এসছে লিমেন সিরিজের শেষ রেখাটাকে দেখবি, ওটা সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোটো, যত বড়োটা সেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোটো, আর সব থেকে ছোটো যে তরঙ্গ দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছিস সেটা হবে সব থেকে, যেটা সব থেকে দৈর্ঘ্যটা সব থেকে ছোটো দেখতে পাচ্ছিস সেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়ো হবে। যেমন লিমেনের ক্ষেত্রে সব থেকে বড়ো তরঙ্গ দৈর্ঘ্যের রেখা লিমেনের বেলাতে 2 থেকে 1টা হবে, সেরকম বামারে আমরা আছি, বামারের সব থেকে বড়ো তরঙ্গ দৈর্ঘ্যের রেখা হচ্ছে এটা 3 থেকে যেটা 2-এ এসছে, সেটা হচ্ছে এটা এইচ আলফাটা। অর্থাৎ দেখ অ্যাকচুয়ালি এই রেখাটাই হচ্ছে এই রেখাটা, এই রেখাটাই হচ্ছে এই রেখাটা, 4টে কালার দিয়ে তোদেরকে আমি আগের দিন বইটাকে তুলে দেখিয়েছিলাম যেটা সেই ছবিটা, এইটাই হচ্ছে এটার মানে এইচ আলফা যেটা, সেটা হচ্ছে 3 থেকে 2 তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর এটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দেখানো হচ্ছে ওয়েভলেন্থ রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন, আর কিচ্ছু নয়, একই ছবি। এটা এভাবে আমরা কালারটাকে এরকমভাবে লাইন স্পেকট্রাম হিসেবে পাই, আর এইটা হচ্ছে বর্ণলেখা হচ্ছে ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে কনসেপ্ট, আর এইভাবে ছবিটাকে আমরা পাই। দুটো ছবিকে তোদের বই 2 জায়গায় দিয়েছে, উচিত ছিল 1 জায়গায় দেওয়া। বইয়ের এই জন্যই বইয়ের একটু গোলমাল আছে, বইটাকে আগে ওই জন্য তোদেরকে আমি বলেছি আমার পড়ানোর পরে তোরা পড়বি। তাহলে এই যে এবারে তোদের মনে হয় অনেকগুলো প্রশ্নের উত্তর তোরা পেয়ে যাবি যে আমরা কোন রেখাগুলোকে পাবো। তাহলে যেগুলো বামার সিরিজ, অর্থাৎ তাদের n1 সমান 2, n রোমান 1 সমান 2, আর n রোমান 2 সমান 3, 4, 5, 6 যাই হোক না কেন, 2-এর থেকে বেশি হলেই হচ্ছে। এবার প্রতিটা সিরিজের ক্ষেত্রে রিডবার্গের সমীকরণ কেমন হবে, ধর আর রিডবার্গের সমীকরণ, ধর রিডবার্গের সমীকরণ নিউবার্গ, রিডবার্গের সমীকরণ বামারের এটার জন্য কি হবে, r ইন্টু 1/n1 স্কোয়ার মানে 2-এর স্কোয়ার মাইনাস 1/3-এর স্কোয়ার, এই রেখাটার জন্য হবে 1/2 স্কোয়ার মাইনাস 1/4-এর স্কোয়ার ইত্যাদি। প্রত্যেকটা রেখা তাহলে এমসিকিউ জয়েন্টের ক্ষেত্রে নিউমারগুলো অনুপাত বার করতে দেবে, আরে দেখবি কাটবি, একটা নির্দিষ্ট পয়েন্ট পেয়ে যাবি। তোদের হয়তো তোরা একটা করে রাখবি, তো তোদেরকে আমি একটা কোশ্চেন দিয়ে রাখছি, এটা সবাই কমেন্ট করবি। আচ্ছা, লিমেন আর বামার এদের দুজনকারই ফার্স্ট যে লাইন তাদের নিউ বারের রেশিও বার করবি। প্রশ্নটা হচ্ছে কি, লিমেনের ফার্স্ট লাইন আর বামারের ফার্স্ট লাইনের নিউ বারের অনুপাত বার করবি। তো এভাবে ইকুয়েশন দিয়ে একটা অনুপাত বেরোবে, সে অনুপাতটাকে বার করবি, তোরা কমেন্ট করবি। এটা আমার মাথায় খাতায় আমিও লিখে রাখি কীটাকে দিলাম, সেটা হচ্ছে লিমেন আর বামার ফার্স্ট লাইনের নিউ বার রেশিও বার করতে দিলাম, নিউ বারের রেশিও বার করতে দিলাম। পরের দিন আমি দেখবো তোরা কে কে কমেন্ট করছিস। তাহলে আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার ইম্পর্টেন্ট ক্লাস হবে, কোয়ান্টাম নাম্বারের ক্লাস। খুব মন দিয়ে দেখবি, ভালো করে বুঝতে হবে পরের দিনের ক্লাসটা। তাহলে চলি, বাই।